87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। বিকেল 4টা পর্যন্ত নেওয়া হবে ভোট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। সুন্দর শান্তশিষ্টভাবে আইনশৃঙ্খলাভাবে ভোট প্রদান করতে পারতেছেন। খুব সুন্দরভাবে সিস্টেমে ভোট হইতেছে। সকালে আইসি ভোট দিয়া কাজে যায়। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসখণ্ড উদ্ধার। এমপি আনারের বলে ধারণা পুলিশের। চরমপন্থী নেতা সাইফুল গ্রেফতার। পরিত্যক্ত 163 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা জেলা পরিষদ ভবন। নানা অনিয়মের অভিযোগ, বিপুল অর্থ অপচয় নিয়ে প্রশ্ন। এবারও বুক পেতে ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে রক্ষা করল সুন্দরবন। স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞ। স্বাভাবিক হয়নি উপকূলের জনজীবন। এবং আসছে অর্থ বছরে গুরুত্ব পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাত। প্রকল্প নির্ধারণ ও প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে হতাশ বিশেষজ্ঞরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। এ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 87টি উপজেলায়। এরই মধ্যে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুরুর সময় ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। 87টি উপজেলার মধ্যে 18টি উপজেলা ইভিএমে আর 72টি উপজেলায় ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে শুরু হয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ। ভোট শুরুর আগে থেকেই ভোটাররা আসতে শুরু করেছেন কেন্দ্রে। রংপুরে 4 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে বিভাগের 13টি উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভিড় করছেন ভোটাররা। সকালবেলা পরিবেশে ভোট সেন্টারের লোকজন আসা শুরু হয়ে গেছে এবং সুন্দর শান্তশিষ্টভাবে আইনশৃঙ্খলাভাবে ভোট প্রদান করতে পারতেছেন। কোনো সময় লাগে নাই, কোনো সময় লাগে নাই। অনুমতিটা কেমন ভোট দিয়ে খুব সুন্দরভাবে সিস্টেমে ভোট হইতেছে। উপজেলার চেয়ারম্যানটা যাকে ভোটটা দিলাম, এই আমার সবাই যে এলাকার লোক সবাই চেয়েছি সেই ভোটটা এবং সবাই তাকে ভোট দিবেই আশা করি। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রংপুরের পুলিশ সুপার। আপনারা উৎসব মুখর পরিবেশে, নিরাপদ পরিবেশে এবং সুষ্ঠুভাবে নিরপেক্ষ আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং আমাদের সেই পরিবেশই আমরা গড়ে তুলেছি। বিভাগের 1324টি কেন্দ্রে চেয়ারম্যান পদে 65, ভাইস চেয়ারম্যান পদে 67 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রের নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাবের পাশাপাশি 91 প্লাটুন বিজিবি রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। এ ধাপে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার 170টি কেন্দ্রে চলছে উপজেলা নির্বাচন। সকালে তো ভোট দেওয়া পরে আর কি অন্য কাজে যাব, এজেন্ট আছে, এজেন্টের কাজ করবো, এই কারণে সকালে ভোট দিতে আসছি। সবার আগে ভোট দেওয়া বাড়িতে যাবো গা, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভোট ভালোভাবে হবে আশা করতেছি। কয়েকটি উপজেলায় ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। ভোটের পরিবেশ ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। তৃতীয় ধাপে ময়মনসিংহের 3 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ব্যালটে শুরু হওয়া ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলার 352টি ভোট কেন্দ্রে ভোট চলছে। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। প্রথম ট্রাম্পের ভোট, আমার তো হিসাবে ভোটার নতুন হিসাবে তো আগ্রহী আছে। সুষ্ঠু শৃঙ্খল নির্বাচন, যাতে কোনো ঝামেলা জাতি না হয়, এরকম ধরনের একটা নির্বাচন চাই। মানুষ আসুক, মানুষকে সুযোগ দেওয়া হোক ভোট কেন্দ্রে আসার জন্য। আমি একজন এজেন্ট, 4টা পর্যন্ত আমরা ভোট নিতে আগ্রহী। আমরা যে এতদিন পরে ভোট উপজেলা নির্বাচনে ভোট হচ্ছে, ভোটে আমরা ভোট চাচ্ছি যে আমাদের এলাকার যাতে রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা এসব যদি উন্নত হয়, ওই ধরনের ভালো একজন প্রতিনিধি আমরা চাচ্ছি। কুমিল্লাতেও 4টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি এখন কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাবনা থেকে এস এ আসাদ। আসাদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আমাদেরকে জানাবেন এখনকার ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর কোনো অসুবিধায় পড়ছেন কিনা ভোটাররা?
লিনিয়া, আপনি যেমনটি বলছিলেন আসলে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও পাবনায় আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটা মালিকগলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে সকাল থেকে আসলে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে কিছুটা বিলম্ব হচ্ছে, বিশেষ করে ইভিএম এ ভোট গ্রহণ শুরু হওয়ার কারণে এখানে ওই ইভিএম মেশিন রেডি করতে আসলে কিছুটা হলেও সময় লাগছে, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এই কেন্দ্রে ইভিএম মেশিন এখন পর্যন্ত কয়েকটি বুথে ঠিক করা হয়নি, এমনটি আসলে দেখতে পেয়েছি। তো এইসব জটিলতার কারণে আসলে ইভিএম সংক্রান্ত মেশিন ঠিক না হওয়ার কারণেই আসলে ভোট দানে কিছুটা বিলম্ব হচ্ছে। ইতিমধ্যে আমি মালিকগলি শালগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর ভোটার এসে ফেরত গেছেন আসলে দেরি হওয়ার কারণে। তাদের অভিযোগ আসলে ইভিএম এ তাদের মেশিন ঠিক না হওয়ার কারণেই আসলে তারা ভোট প্রদান দিতে পারছে না। এই রকমেরই ছিল আসলে একটি বুথের মেশিন ঠিক হওয়ার সাথে সাথে আমরা দেখছি সেই বুথের প্রচুর পরিমাণ ভোটার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা পাবনার যেটুকু উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে পাবনার এই তৃতীয় ধাপে পাবনার 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। তিনটি উপজেলার মধ্যে আটঘরিয়া, পাবনা সদর এবং ঈশ্বরদী উপজেলায়, এই 3 উপজেলা মিলে সর্বমোট প্রায় 9.5 লক্ষাধিক ভোটার রয়েছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই মুহূর্তে আমি পাবনা সদর উপজেলায় রয়েছি। সেই উপজেলায় আসলে মোট 21 জন প্রার্থী রয়েছেন। এই 21 জন প্রার্থীর ভোটাররা আসলে এসে ভোট প্রদান করবেন। তো এমনটি ছিল আসলে আমার কাছে মানে ভোটের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা এর পরবর্তী সংবাদে এর বিস্তারিত আরো জানাবো। তো এই ছিল পাবনা থেকে লিনিয়া আমার কাছে সর্বশেষ তথ্য। আসাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক ভোটের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আসাদ। এবার দর্শক আমরা রংপুরে যাব। রংপুরে আছেন রফিকুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। সদর উপজেলার একটি কেন্দ্রে আপনাকে একটু বিষয় জানিয়ে রেখে যে প্রথম এবং দ্বিতীয় ধাপের উপজেলার পরিষদের যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা একেবারে কম দেখেছি। আমি যদি আজকে আপনাকে একটু দৃশ্য দেখাই, আমরা এটি শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। নারী এক পাশে নারী আর এক পাশে পুরুষ রয়েছেন। আমরা এখানে যে লাইনটি দেখছি এটি হচ্ছে পুরুষ কেন্দ্র। এই কেন্দ্রে কক্ষে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন। সকাল 8টা বাজে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে কিন্তু এরকম ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই কেন্দ্র ছাড়া আমরা আরো বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানেও ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। কেন এরকম হঠাৎ করে এই তৃতীয় ধাপের ভোটার উপস্থিতি বেড়ে গেল, এ নিয়ে আমরা প্রার্থী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোট সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবার এই নির্বাচনে মূলত যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের খুব কাছাকাছি গিয়েছেন, তাদেরকে কেন্দ্রে আনবার যে প্রক্রিয়া সেটি তারা করেছেন। এ কারণে এবার ভোটারদের উপস্থিতি বেড়েছে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা এখন পর্যন্ত এই ভোট নিয়ে কোনো অভিযোগ করেনি। আপনি জানেন যে রংপুরে 2টি উপজেলায় ভোট হচ্ছে, একটি রংপুর সদর আর একটি রংপুর গঙ্গাছড়া। রংপুর সদর উপজেলায় 8 জন চেয়ারম্যান, 8 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। আমরা এখানে এই একজন প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী, আমরা তার কাছে জানতে চাই ভোটের সার্বিক খবর। ইকবাল হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সাথে কথা বলতে চাই, এই ভোটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত 1 ঘন্টা অতিবাহিত হচ্ছে, ভালো, এখন পর্যন্ত ভালো। তো এরকম। আর আমাদের রংপুর সদর উপজেলায় আমার বিশ্বাস যে এখানে ভোটের পার্সেন্টেজ অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। কিন্তু এখানে মানুষের মধ্যে সংশয় আছে, বিপ্লব করবে সদর উপজেলার মধ্যে। না, এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই। আমি নিজেও ভোট দিলাম। ইনশাআল্লাহ আমি এখন বের হয়ে যাব। বের হয়ে গিয়ে কেন্দ্রে আমি যখন যাব তাহার পরে আমি হয়তো আপনাদের জানাতে পারবো যে আসলে ভোটের পরিবেশটা কি। আমি আলহামদুলিল্লাহ আমি
দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং এবার আলহামদুলিল্লাহ আমি শতভাগ নিশ্চিত যে আমি এই রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আমি বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। লিনা, আপনি শুনছিলেন যে একজন চেয়ারম্যান প্রার্থী আজকের যে ভোটের পরিস্থিতি, সেই ভোটের পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। আরেকটি বিষয় আপনাকে বিভাগের তথ্য দিয়ে রাখি যে রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার মধ্যে পঞ্চগড় বাদে বাকি যে 7টি জেলা, সেই 7টি জেলার 13টি উপজেলায় একযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখন পর্যন্ত এই পুরো বিভাগের যে 13টি উপজেলা রয়েছে সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি, আমাদের সহকর্মীদের কাছ থেকে জেনেছি নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে। যিনি এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। রফিক, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব আপনার সঙ্গে। কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজি ওজনের মানুষের দেহাংশের মাংস উদ্ধার করা হয়েছে, যা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আনারের বলে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উন্মোচনে ঢাকা মহানগর গোয়েন্দা দলের কলকাতা যাওয়ার তৃতীয় দিনে জট খুলতে শুরু করেছে। নিউটাউন থানার সঞ্জীবা আবাসনের BU 56 ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো প্রায় 4 কেজি ওজনের দেহাংশের মাংস। পশ্চিমবঙ্গের CID পুলিশ এটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এবং আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, মাংসগুলি রাখা হয়েছে একটি কাচের জারে নুন মিশ্রিত পানিতে। মাংসের পিসগুলো অনেকটা পাকোড়ার পিসের মতো। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে, ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস। তবে এটি সংসদ সদস্য আনারের কিনা তা জানতে মাংসের অংশটিকে পাঠানো হয়েছে ফরেনসিক বিভাগে। এর আগে মঙ্গলবার ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, দ্রুতই সব রহস্যের সমাধান হবে। আমরা দেখেছি যে CID অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। তবে এর অর্থ এই কথাটা, এটার অর্থ এই নয়, আরও তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার CID তারা তো কাজ করছে। আর ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনারের নির্বাচনী আসন ঝিনাইদহ 4 শূন্য ঘোষণার বিষয়ে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন স্পিকার। এটা স্পিকার জানেন, এটা সিদ্ধান্ত তিনিই দিবেন। এখানে কনস্টিটিউশন অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংসদ সদস্য আনার হত্যা মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মনিরামপুরের একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। ডিবির উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলার মৎস্য খামার এলাকায় তল্লাশি চালিয়ে সাইফুল মেম্বারকে গান পাউডার সহ আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে ভারতীয় সিম কার্ড ব্যবহারের প্রমাণ মিলেছে। পরিত্যক্ত অবস্থায় আছে 163 কোটি টাকা ব্যয় নির্মিত ঢাকা জেলা পরিষদ ভবন। নানা অনিয়মে 2016 সালে ভবনটি নির্মাণের শেষ পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। এত বড় অঙ্কের ব্যয় নির্মিত এই ভবনটির নথিও গায়েব হয়ে গেছে। তাহলে সরকারি ব্যয়ে নির্মিত এই ভবনটি কি এভাবেই পড়ে থাকবে? মতিউর রহমান জনির ক্যামেরায় বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। রাজধানীর পুরান ঢাকার জনসন রোডের মোড়ে সুবিশাল 20 তলার এই ভবন। আশেপাশে এই ভবনের মতো আর বড় ভবন না থাকায় এই ভবন চোখ এড়ানোর সুযোগ নেই। তবে পুরো ভবনটি পড়ে আছে খালি। 1 বছর 2 বছর নয়, 8 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। ঢাকা জেলা পরিষদ টাওয়ার নামে এই ভবন নির্মাণ করেছে ঢাকা জেলা পরিষদ। কথা ছিল ভবনের দোকান ও জায়গা ভাড়া দিয়ে বিপুল আয় হবে, সে টাকা দিয়ে ঢাকা জেলার উন্নয়ন কাজ করা হবে।
এ সুফল দেখিয়ে 163 কোটি টাকার প্রকল্প এই ভবন। এখন আয় তো দূরে থাক, ভবনটি বোঝায় পরিণত হয়েছে। তবে এত বছর ধরে কেনই বা এই ভবন এভাবে খালি পড়ে আছে, সে উত্তর সাধারণ মানুষের জানা না থাকলেও কারণ অনুসন্ধান করে দেশ টিভি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য বলছে, ঢাকা টাওয়ার ভবনটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 2011 সালে। 5 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। অনিয়মের অভিযোগে 2016 সালে এসে বিল আটকে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মূলত তখনই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, এত বড় একটি ভবনের ছিল না রাজুকের অনুমোদন, গায়েব হয়ে গেছে ভবনের নথিও। এমন ঘটনায় তখন কোনো মামলা বা জিডি হয়নি। নথি গায়েবের বিষয়টি স্বীকার করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানও। তবে কারা এর সাথে জড়িত, এ নিয়ে অনেকটা নিজের গা বাছান এই চেয়ারম্যান। আমি মন্ত্রী, সচিব সবার সাথে যোগাযোগ করছি। জেলা পরিষদের নিজস্ব জায়গায় টাওয়ার, শত শত টাকার রেভিনিউ আসবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এটার কোনো ডকুমেন্ট আমি জেলা পরিষদে দায়িত্ব পাওয়ার পর আমি পাই। ভবনটি নির্মাণের ঠিকাদার তমা কনস্ট্রাকশন। তাদের অফিসে গিয়েও পাওয়া যায়নি এর কোনো নথিপত্র। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার পুরো দায় বর্তান জেলা পরিষদের ওপর। আমি যদি বলি যে আমার অফিসের একটা কাগজ আমি পাচ্ছি না, এটাকে আপনি কোনো সমাধান করতে পারবেন? আমি মনে করি নিশ্চয়ই এটা ভালোভাবে দেখা দরকার যে কেন নথি পাচ্ছে না। 20 তলায় ভবনের মধ্যে একটি তলা ঢাকা জেলা পরিষদের ব্যবহারের জন্য থাকার কথা ছিল। বাকি জায়গা দোকান, কমিউনিটি সেন্টার, আইনজীবীদের বসার জায়গা সহ নানা কাজে ব্যবহারের কথা। এর মধ্যে জেলা পরিষদ ভবনটিতে দোকান ভাড়া দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 60 কোটি টাকা নেওয়া হলেও এখন তা অনেকটাই অনিশ্চয়তায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে কাজ বন্ধ হলেও বিষয়টি সম্পর্কে এখনো অবগত নন স্থানীয় সরকার মন্ত্রী। আসলে এটা নিয়ে আমি অবহিত নই এই মুহূর্তে, আমি জেনে তারপর বলবো। ঢাকা জেলা পরিষদের ভবন নির্মাণ প্রকল্পটি এভাবে পড়ে থাকাকে রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের বড় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। জনগণের অর্থের অপচয় হয় এবং এর মাঝখান থেকে কিন্তু এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি যারা ভেন্ডার্স, যারা এই ধরনের কনস্ট্রাকশন কাজে, নির্মাণ কাজে জড়িত, তাদের একটা সুবিধা অর্জনের, মুনাফা অর্জনের সুযোগ হয়ে দাঁড়ায়। অনিয়ম ধামাচাপা দেওয়ার জন্যই নথি সরিয়ে ফেলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন টিআইবির নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লবণ পানি প্রবেশ করেছে বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য তৈরি করা মিঠা পানির পুকুরে। পাওয়া যাচ্ছে হরিণ সহ বন্যপ্রাণীদের মরদেহ। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের অফিস, কর্মীদের থাকার জায়গা, ট্রলার জেটি সহ বিভিন্ন স্থাপনা। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় 2 দিন জোয়ার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। এতে বনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের বিভিন্ন অফিসের জানালার গ্লাস, টিন, সোলার প্যানেল ও পানির ট্যাঙ্ক উড়িয়ে নিয়েছে ঝড়। ক্ষতিগ্রস্ত হয়েছে জেটি, বনরক্ষীদের ট্রলার সহ অন্যান্য সরঞ্জামাদি। বনের বিভিন্ন এলাকায় 39টি হরিণের মরদেহ পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে 17টি জীবিত হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন বনরক্ষীরা। এদিকে সুন্দরবনের বন্যপ্রাণী ও বনজীবীদের জন্য করা মিঠা পানির পুকুরগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। লবণ পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়েছে সবকটি পুকুর। এছাড়া সুন্দরবনের কটকাট এলাকার পুকুরটি সাগরে বিলীন হয়ে গেছে। সুন্দরবনের সাগরের কাছাকাছি স্টেশন, ছোট ট্রলার ও ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের এই কর্মকর্তা। ছোট ছোট ট্রলারগুলো ছিল ক্যাম্পের, সেই ট্রলারগুলো বিনষ্ট হয়ে গিয়েছে। অনেক কাঠ ভেসে গিয়েছে জলোচ্ছ্বাসের ফলে। সুন্দরবনের লবণ পানিতে পূর্ণ হয়ে যাওয়া পুকুরগুলো সেচ দিয়ে নতুন করে সুপেয় পানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক। স্বাভাবিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। এখনো উত্তাল বঙ্গোপসাগর ও সাগর উপকূলীয় বনের নদীগুলো, ফলে বনের সব এলাকায় যেতে পারছেন না বনকর্মীরা। তাই কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনো ধারণা দিতে পারেননি বন বিভাগ। সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের রক্ষার জন্য সুন্দরবনের অভ্যন্তরে আরও উঁচু টিলা করা প্রয়োজন। সুন্দরবনের জন্য মাত্র 10টি উঁচু টিলা আছে। আমরা সরকারের কাছে আবেদন করব, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে
200 উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে। 10,000 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে 6,517 বর্গ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলাকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষায় বড় ভূমিকা পালন করে সুন্দরবন। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে উপকূল জুড়ে স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবে ক্ষতচিহ্ন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। এখনো পানিবন্দী অনেক এলাকার মানুষ, এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। রোববার থেকেই ভোলা উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ, যার প্রভাবে উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর। প্রবল জোয়ারে লোকালয়ে প্রবেশ করে অস্বাভাবিক পানি। এতে তলিয়ে যায় বাঁধের বাইরে অন্তত 30টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। টানা 3 দিন এমন অবস্থা বিরাজ করায় দুর্গত এলাকায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। আমাদের এদিকে বন্যায় পানি উঠে আমাদের ঘর দুয়ারে অনেক ক্ষতি হয়েছে। এখানে জোয়ারের পানি রাস্তাঘাট চলে যায়। ঝড়ের কারণে মেঘনার পানি বিপদসীমার 91 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়, যা এর আগে হয়নি বলে দাবি দুর্গত মানুষের। তালাকি পানি উঠে বেরির উপর দিয়ে আমাকে অনেক কষ্ট, খাওয়ার কষ্ট, রান্না বাড়ার কষ্ট। আমাকে অত এলাকা কোনো বাড়িতে কোনো চুলাচাকি নেই, জরিয়া পানি কালকে সব চুলাচাকি নিয়েছে, কোনো ঘরে ভাত আনতে পারেন আজকে। পানি নেমে গেলে বাঁধের সংস্কার কাজ শুরু করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এই অংশটা প্লাবিত হয়েছে, আমরা অপেক্ষা করতেছি যে ভাটায় পানি নেমে গেলেই দ্রুততার সাথে আমরা সেই অংশটা ব্রিজ ক্লোজ করে ফেলবো। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 375 মেট্রিক টন চাল আমরা এই 7টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়ে। ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে ঘরবাড়ি। এতে 3 শতাধিক গ্রামের প্রায় 5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 13,034টি ঘর, আর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 3,374টি ঘর। প্লাবিত হয়েছে 6,000 হেক্টর কৃষি জমি। 13টি স্থানে ভেঙেছে বাঁধ। প্লাবিত হয়েছে 300 গ্রাম। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরো 20 কিলোমিটার বেড়িবাঁধ। ভাঙ্গে সরিয়ে মাডাম সারা ভাঙ্গে মানে তলায় দিকে আছে। এবার তো ঘরের মধ্যে পানি এসে গলা সমান। চাল ডাল মানে জাহানি দূরালে সুকেশ ফিরিস কিছুই হারাইতে রে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বরগুনা জেলা প্রশাসক। সরকার কিন্তু দুর্গত মানুষের পাশে যেভাবে আমরা আছি, আশা করি এটা কিন্তু সেই সক্ষমতা আমাদের আছে এবং আমরা আশা করছি যে ভালোভাবে এই দুর্যোগ আমরা মোকাবেলা বা কাটিয়ে উঠতে সক্ষম হব। সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে শফিক মুন্সি। মুন্সি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তো আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখনকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন, এ নিয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমাকে দেখে মনে হতে পারে আমি হয়তোবা কোনো জলাশয়ে আসলে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পানির নিচে কিন্তু আসলে বরিশালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেটাকে বলে বটতলা থেকে চৌমাথা নবগ্রাম সড়ক। এই সড়কটির অবস্থান কিন্তু এই পানির নিচে, এবং এভাবে যে পানি জমে আছে এখানে, এটা কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণেই হয়েছে। রিমাল গত 48 ঘন্টা আগে তার প্রভাব কিন্তু শেষ করেছে, বাংলাদেশের স্থলভাগ ত্যাগ করেছে, কিন্তু বরিশালে কিন্তু রিমালের প্রভাব এখনো দেখা যাচ্ছে। এই নবগ্রাম সড়ক কিন্তু গত 72 ঘন্টা যাবতই এভাবে পানিবন্দী এখানকার মানুষ। আপনাকে আরেকটু যদি জানাই, আমি এখন আপনাকে যে দেখাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী এবং বরিশাল সদর আসনের সাংসদ, তার বাড়ি। ঠিক পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর বাড়ির সামনেই কিন্তু পানিবন্দী হয়ে আছে বরিশালের মানুষ। এবং এই যে সড়ক, এই সড়কে একটি সরকারি কলেজ ছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে।
তো সকালে আমরা কিন্তু এখানে এসে দেখেছি যে সেসব জায়গায় শিক্ষার্থী যারা এবং বিভিন্ন অফিসে যারা যাওয়ার জন্য আসলে বের হয়েছেন তারা কতটা নিদারুণ আসলে এই কষ্টের মধ্যে আছেন। তারা এই পানি জমে থাকার কারণে তাদের দৈনন্দিন যে কার্যক্রম সে কার্যক্রম প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে এবং এই পানির কারণে কিন্তু সুপেয় পানিরও একটা অভাব দেখা দিয়েছে। একই সাথে কিন্তু এই যে রাস্তাটি এই রাস্তাটির দুই পাশে কিন্তু কয়েক হাজার বাসিন্দা, এই বাসিন্দারা কিন্তু রিমালের প্রভাবে যে এই যে পানিটা জমে আছে সেই জমে থাকা পানির জলাবদ্ধতায় কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে। এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন আমাদের, তারা আশ্বস্ত করেছেন যে এই পানি যত দ্রুত সম্ভব পারা যায় তারা নিষ্কাশনের ব্যবস্থা করবেন। কিন্তু রিমালের 3 দিন পার হয়ে গেল এখনো যেহেতু জলাবদ্ধতা যায়নি, তো ক্ষোভে এক প্রকার ফুঁসছেন এই এলাকার মানুষজন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে রিমাল পরবর্তী যে জলাবদ্ধতা এবং বিভিন্ন ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। লিনিয়া। শফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিক। দর্শক, এখন আমরা যাব ভোলায়। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন ক্ষয়ক্ষতি সম্পর্কে, এখনকার ভোলার পরিস্থিতি কেমন দেখছেন? লিনিয়া, এখন যে অবস্থা বিরাজ করছে, টানা 4 দিন ধরে যে উপকূলের মানুষ বিধ্বস্ত অবস্থায় ছিল এবং আজকে সকালে বলা যায় যে উপকূলে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। বিশেষ করে যারা জেলে রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে নেমে পড়েছেন, কারণ গতকালকে থেকে আমরা দেখেছি উপকূলের যে অবস্থা, কালকেও কিন্তু নদী উত্তাল ছিল এবং বৈরী আবহাওয়া বিরাজ করছিল। এবং আরেকটি যে তথ্য জানিয়ে রাখছি, উপকূলের কিন্তু এই যে জলোচ্ছ্বাস হয়েছিল এবং মেঘনার পানি যে বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছিল, এ কারণে কিন্তু আপনার প্রায় 30টির অধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং এখনো অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি রয়েছে। আমি রয়েছি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতলি সাইক্লোন সেন্টার সংলগ্ন একটি স্পটে। এখন আপনি দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এখনো বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এবং আমরা দেখেছি গতকাল বিকালে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে, যেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল সেই ত্রাণ কিন্তু নিজে সরজমিনে এসে ক্ষতিগ্রস্তদের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করে গেছেন। এবং জেলা প্রশাসক বলছিলেন যে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে 375 মেট্রিক টন চাল এবং 18 লাখ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেই ত্রাণ বিতরণ কার্যক্রম কিন্তু চলছে, এমনটি জেলা প্রশাসক বলছিলেন। তো এছাড়াও যে ঝড়ে সর্বমোট মৃত্যুর ঘটনা ঘটেছে 5 জনের। তো এখানে সরকারি তালিকায় 3 জনের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাদেরকেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়াও যেহেতু ঝড় সংলগ্ন ঝড় বিষয়ে যে আরো 2 জন ব্যক্তির মৃত্যু হয়েছে তাদেরকেও সহায়তার কথাও কিন্তু তিনি বলছিলেন। এবং পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছিল, এই ঝড়ের প্রভাবে ঢেউয়ের তোরে কিন্তু ভোলায় প্রায় 11 কিলোমিটারের অধিক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েক কিলোমিটার বাঁধ এবং সেই বাঁধ মেরামতের কাজ কিন্তু করছে। এবং মৎস্য বিভাগেরও ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে অসংখ্য পুকুর এবং মাছের ঘের রয়েছে, সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ, এমনটি মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলছিল। এবং তারা বলছিল যে ক্ষয়ক্ষতির যে তালিকা সেটি তৈরি করছে। সর্বশেষ যে তথ্যটি জানাতে চাই, ভোলাতে যে কিন্তু 5000-এর মতো আংশিক ঘর বিধ্বস্ত হয়েছে এবং 2000 ঘর কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সেই তালিকা তৈরির পর কিন্তু এই বরাদ্দটি এসছে এবং সেটি বিতরণ চলছে এবং আজকে বিকাল নাগাদও কিন্তু সেই বিতরণ কার্যক্রম চলবে বলে আমরা জানতে পেরেছি। তো লিনিয়া, এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় পরবর্তী যে উপকূলের যে অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছোটন। এবার আমরা বাগেরহাটে যাব। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন এস সোহান। সোহান, আপনি আমাদেরকে বাগেরহাটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। বাগেরহাটে মূলত ঘূর্ণিঝড়ের আজকে 5ম দিন। ঘূর্ণিঝড় শেষ হলেও বাগেরহাটে কিন্তু ঘূর্ণিঝড়ের ক্ষত শেষ হয়নি। বাগেরহাট শহর, মোড়লগঞ্জ পৌরসভা, মোংলা পৌরসভা এবং বাগেরহাটের নিম্ন অঞ্চল কিন্তু এখনো জলমগ্ন রয়েছে। বাগেরহাটের 5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমরা বাগেরহাটে
এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি ক্ষতি হয়েছে মোরেলগঞ্জ উপজেলায়। মোরেলগঞ্জ উপজেলার বহরবনিয়া, খারইখালী, ভাইজোড়া সহ বিভিন্ন এলাকার মানুষ এখনো পানিবন্দী রয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জেনেছি তারা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে এবং নানা ধরনের সমস্যায় ভুগছে। এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক লাইন যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখনো কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এখনো 3 লক্ষের উপরে মানুষ কিন্তু বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে এবং বিদ্যুৎ সংযোগের বাইরে থাকার ফলে তারা কিন্তু মুঠোফোন নেটওয়ার্কের বাইরেও আছে, যার ফলে জেলা প্রশাসন বা অন্যান্য যে সংস্থা এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সেগুলো কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না। এছাড়া আমরা যদি একটু উপকূলীয় জেলা বাগেরহাটের বাঁধের দিকে যাই, এই ঘূর্ণিঝড়ে কিন্তু প্রচুর পরিমাণ বাঁধের ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী প্রায় 1.5 কিলোমিটার বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো অবশ্য মেরামত শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তবে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের যে নির্বাহী প্রকৌশলী আল বিরনি সাহেব বলেছেন যে এখনো অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, সে জায়গার তথ্য তাদের কাছে নেই, তবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বাগেরহাটের পরিস্থিতি জানছিলাম সহকর্মী সোহানের কাছ থেকে। সংবাদ সকালে আরো থাকছে। বরিশালে বাড়ছে অনলাইন জুয়ার আসক্তি, লোভের ফাঁদে সর্বস্ব হারাচ্ছে তরুণরা, আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ। সাভারের বিতর্কিত ও সমালোচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যাংক, রাজুক, সাব রেজিস্ট্রি অফিস, সিটি কর্পোরেশন ও বিআরটিএ সহ সরকারি বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি দিয়েছে তারা। একই সাথে তার স্ত্রীর সম্পদেরও তথ্য চাওয়া হয়েছে। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় মাজহুল ইসলামের রিপোর্ট। রাজধানীর অদূরে সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত সম্পত্তির মধ্যে রয়েছে রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট এ রাজীব। সম্প্রতি এ উপজেলা চেয়ারম্যানের অবৈধ সম্পত্তি নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে দেশ টেলিভিশন। অবশেষে রাজীবের এসব অবৈধ সম্পদের অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজীবের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে 62 তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছেন দুদকের তদন্ত কর্মকর্তারা। রাজুকের আওতাধীন এলাকায় রাজীব ও তার স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট ও প্লট আছে কিনা তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজুককে। একই সাথে রাজধানীর আশেপাশের এলাকায় তার কোনো জমি আছে কিনা এবং তার কত সংখ্যক গাড়ি আছে সেগুলো জানতেও চিঠি দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রি অফিস এবং বিআরটিএ কার্যালয়ে। জনপ্রতিনিধিদের এমন অবৈধ সম্পত্তি অর্জনে হতাশা ব্যক্ত করে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, দুর্নীতিবাদ জনপ্রতিনিধিরা সমাজের বিস্ফোরক। জনপ্রতিনিধিত্বের অবস্থান এবং তার মাধ্যমে ঊর্ধ্বতন পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সাথে যোগ সাজসের মাধ্যমে বা তার সহায়তায়, পৃষ্ঠপোষকতায় যদি অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করা হয়ে থাকে তাকে বিচারায়িতা আনতে হবে, সেটা যেই হোক না কেন। রাজীব বেনামে যে সম্পদ গড়েছেন তাতে অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তদন্তে তাদের নামও উঠে আসবে বলে জানিয়েছেন দুদক। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার বাজেটের খবর। শুরু হচ্ছে আরও একটি নতুন অর্থ বছর। বিগত বছরগুলোর মতো এবারও গুরুত্ব পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাত। পরিকল্পনা থাকলেও বরাদ্দ করা হচ্ছে খুবই কম বাজেট। বিশেষজ্ঞরা বলছেন, দৃশ্যমান প্রকল্পগুলোতে বেশি মনোযোগ দিচ্ছে নীতি নির্ধারকরা। ফলে স্বাস্থ্য এবং শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাত প্রত্যাশা অনুযায়ী গুরুত্ব পাচ্ছে না বাজেটে। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আসছে নতুন অর্থ বছর। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সমষ্টিক অর্থনীতির মৌলিক বিষয়গুলোকে উন্নত করাই বাজেটের প্রধান লক্ষ্য হয়ে থাকে। কিন্তু বিপরীত দিকে হাঁটছে আগাম বাজেট। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো পাচ্ছে না প্রত্যাশিত বরাদ্দ।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী এডিপিতে শিক্ষা খাত 31,528 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে, যা মোট এডিপির প্রায় 12%। আর স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে 20,682 কোটি টাকা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতে মোট এডিপির 11% বরাদ্দের কথা বলা থাকলেও বাজেটে রাখা হচ্ছে 7.8%। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায়, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ অর্থ দিয়ে ভবন নির্মাণে বেশি আগ্রহী সংশ্লিষ্টরা। পুরাতন মেশিন দিয়ে অনেক কিছু করা হচ্ছে, টেস্টের রিপোর্টও কিন্তু ভালো আসে না। সেগুলো ভালো রিপোর্ট করার জন্য আমরা শহরে আসি, হাজার হাজার টাকা আমাদের ভিজিট। এটা আমার পক্ষে দেওয়া যেমন সম্ভব না, একদিন রিক্সাওয়ালার পক্ষে দেওয়া সম্ভব না। বাংলাদেশে যে সরকার বাজেটগুলো করছে তাতে তো আমাদের জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ছে। 2 মেয়ে পড়াইতেছি, 1 মেয়ে পড়াইতে পারতেছি না, খরচ অনেক বেশি। শিক্ষা ও স্বাস্থ্য দেশের উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হলেও দৃশ্যমান প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আক্ষেপ করেন এ বিশ্লেষক। বরাবরই দেখা যাচ্ছে এই খাতে বরাদ্দ হয় না, যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না, আর যেটা হয় সেটাও আবার অপচয় হয়, ব্যয় হয় না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মেগা প্রজেক্ট নেওয়া দরকার। আর মেগা প্রজেক্ট যখনই আমরা বলি তখনই কিছু লোক তাড়াহুড়ো করে কতগুলো বিল্ডিংয়ের প্রজেক্ট নিয়ে আসে। আর গুরুত্বপূর্ণ এই দুই খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। আমি এখানে পড়াশুনো করাবো না, ভাগি দেবো, তো ওর বাধ্য ওর ডলার, ওখানে যেরকম গাইড বই পড়তে হচ্ছে তেমনি তার বিদেশেও পয়সা করি দিয়ে ডলার খরচ করি তার বিদেশে পড়তে হচ্ছে, আমার ডলার খরচ হচ্ছে। একই অবস্থা চিকিৎসার ব্যাপারে, আমি যদি আমার এখানে সব চিকিৎসা সব তোমার ঠিকমতো নিশ্চিত করতে পারি, যার জন্য আমি যন্ত্রপাতি সব কিছু দিয়েছি, তুমি সেটা করতেছো না, আমার এই লোকেদের বাইরে যেতে হচ্ছে এবং সব ডলার বিদেশে দিয়ে আসতে হচ্ছে। বাজেটের আকারের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বাড়বে এবং একই সাথে সাথে এটার যে খরচটা যেটা হবে সেটাও যেন মানসম্মত খরচ হয়, বিশেষ করে আমাদের জনবল তৈরিতে যেন খরচ হয় সেটাই প্রত্যাশা করব। বাজেট বাড়তে হবে, এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। বাজেটের সফল বাস্তবায়নে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে। আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী সন্তানদের হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপির স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। জুবাইর রাজিন জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ মিলেছে। 5 প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। গেল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এসব সম্পত্তি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন তিনি। এ অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সব সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধির আলোকে সাবেক এ আইজিপির সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এবার সাবেক এই আইজিপিকে তলব করল দুর্নীতি দমন কমিশন। আগামী 6 জুন বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি বিরোধী এ সংস্থা। একই সাথে 9 জুন তলব করা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী ও সন্তানদের। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। বরিশালে উঠতি বয়সের তরুণেরা আসক্ত হচ্ছে অনলাইন জুয়ায়, আর লোভনীয় ফাঁদ পেতে সর্বস্ব কেড়ে নিচ্ছে জুয়ারি চক্র। পুলিশ বলছে অপরাধীদের আনা হবে আইনের আওতায়। যদিও সচেতন মহলের দাবি এ সংকট উত্তরণে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। সহকর্মী শফিক মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। অনলাইন গেমিং কিংবা বিভিন্ন খেলা দেখায় আসক্ত তরুণদের প্রথমে টার্গেট করা হয়, পরে তাদেরকে লোভনীয় জুয়ার ফাঁদে ফেলে কেড়ে নেওয়া হয় বাজির টাকা।
বরিশালে কয়েক বছর ধরে সক্রিয় এমন প্রতারক চক্র। পরিচয় গোপন রাখার শর্তে দেশ টিভির ক্যামেরায় নিজেদের অভিজ্ঞতার কথা জানান ভুক্তভোগীরা। তারা বলছিল এই অনলাইন বেট করলে বিভিন্ন পয়েন্ট পাবো, এই পয়েন্ট পরবর্তীতে ডাবল টাকায় সেল দিতে পারবো। তাদের বিকাশ নাম্বার নিই এবং বিকাশ নাম্বারে 10,000 টাকা পাঠাই এবং পাঠানোর সাথে সাথে তাদের নাম্বার বন্ধ পাই এবং যে আইডি দিয়ে আমার সাথে কথা হয়েছিল সেই আইডি ডিজেবল পাই পরে। আমি একটা সময় অনলাইনে অনেক লুডো খেলতাম, তো খেলতে খেলতে একটা সময় যে অনলাইন ব্যাটিং অ্যাপ নামে এরকম একটা কমিউনিটির সাথে আমার পরিচয় হয়। তাদের কথা মতো আমি বিশাল একটা অ্যাকাউন্ট নাম্বার ঢোকাই, তো পরবর্তীতে আমি খেলার পরে আমি জিতলো। পরবর্তীতে আমি এটা তো পাওয়ার কথা যে কমিউনিটির সাথে আমার যোগাযোগ ছিল, তো আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। বরিশালে এই অপরাধী চক্রের পৃষ্ঠপোষকতা করছেন কেন্দ্রীয় যুবলীগের এক নেতা। গত 19 মে পুলিশের হাতে আটক জুয়া চক্রের সদস্য ইব্রাহিম খান কামরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। পুলিশ বলছে পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা করছে তারা। একটি অনলাইন জুয়া যারা খেলে থাকে তাদের বরিশাল অঞ্চলের টুস্কি অ্যাপসকে যিনি পরিচালনা করেন, এই রিজিয়নের যে লিডার, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তার অ্যাকাউন্টসে ব্যাপক পরিমাণ লেনদেনের প্রমাণও আমরা পেয়েছি। অনলাইন জুয়ার অন্ধকার জগৎ থেকে তরুণদের রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই বলে জানান এই বিশেষজ্ঞ। বাবা মা চাইলেই তাদের অ্যাকাউন্টগুলোকে কন্ট্রোল করতে পারে। তো বাবা মা যদি এই কম বয়সী বাচ্চাদের অ্যাকাউন্ট কন্ট্রোল করে তাহলে আসলে তাদেরকে এখান থেকে ফিরিয়ে রাখা সম্ভব। মোট 70 থেকে 75 জন সদস্য বরিশাল বিভাগে নিয়ন্ত্রণ করছে অনলাইন জুয়া। তাদের সঙ্গে থাইল্যান্ডের 2 নাগরিক জড়িত বলে জানা গেছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।